সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর অর্থনীতির ক্লাসটি নিব, অধ্যায় 8-এর। আজকের আমাদের টপিক হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। পৃথিবীর আসলে কোনো দেশই স্বয়ংসম্পূর্ণ নয়। এক এক দেশ এক এক দ্রব্য উৎপাদনে বিশেষভাবে তারা পারদর্শী হয় এবং কোনো দেশের একার পক্ষে তার প্রয়োজনীয় সব দ্রব্য উৎপাদন করতে তারা পারে না। আবহাওয়া, জলবায়ু এবং বিভিন্ন বৈশিষ্ট্যগত কারণে এক একটি দেশ এক এক দ্রব্য উৎপাদনে তারা বিশেষায়িত হয়, যে কারণে সৃষ্টি হয় আন্তর্জাতিক সম্পর্ক। আমরা এবার আসি যে আন্তর্জাতিক বাণিজ্য বলতে আমরা কি বুঝি। তার আগে আমরা জেনে নিব যে আজকের এই পাঠ শেষে তোমরা কী কী শিখতে পারবে। আজকের এই পাঠ শেষে তোমরা আন্তর্জাতিক বাণিজ্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্য চিহ্নিত করতে পারবে, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। 4, প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য পরিবর্তনের ধারা ব্যাখ্যা করতে পারবে। এবং সর্বশেষ 5 নম্বর হচ্ছে বাংলাদেশের আমদানি দ্রব্যের তালিকা প্রস্তুত করতে পারবে। প্রথমে আসে আমরা আন্তর্জাতিক বাণিজ্য, যাকে ইংলিশে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। দেশের সীমানা পেরিয়ে দুই বা ততোধিক স্বাধীন এবং সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য এবং সেবার বিনিময় সম্পন্ন হলে সেটিকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। যদি আমরা সংক্ষেপে বলি, এক দেশের সাথে আরেক দেশের যে বাণিজ্য সেটি হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। যেমন বাংলাদেশের সাথে ভারতের যে বাণিজ্য সংঘটিত হবে সেটি হবে আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ দেশের সীমানা অতিক্রম করে এক দেশের সাথে আরেক দেশের যে বাণিজ্য সংঘটিত হয় সেটিকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আমরা এখানে একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি। দেশের সীমানা পেরিয়ে দুই বা ততোধিক স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য ও সেবার বিনিময় সম্পন্ন হলে তাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড। তার মানে আন্তর্জাতিক বাণিজ্য হতে গেলে অবশ্যই দেশের সীমানা অতিক্রম করতে হবে। অতিক্রম করেই এক দেশের সাথে আরেক দেশের দ্রব্য এবং সেবার যে বিনিময় হবে সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য বা ইন্টারন্যাশনাল ট্রেড। আন্তর্জাতিক বাণিজ্যের সাথে আরেকটি টার্ম চলে আসে, সেটি হচ্ছে সেই টার্মটা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আমরা এবার জেনে নিব যে অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলে। সাধারণত একটা দেশের ভৌগোলিক সীমার রেখার মধ্যে এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলের যে বাণিজ্য সেটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য, ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারনাল ট্রেড। যেমন বাংলাদেশের একটি ভৌগোলিক সীমারেখা রয়েছে, এই বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এক অঞ্চলের সাথে আর এক অঞ্চলে, যেমন রাজশাহীর সাথে যদি চট্টগ্রামের যে বাণিজ্য হবে সেটিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। যদি আমরা সংজ্ঞাকার দেখি তাহলে সেটাকে বলা হবে যে একই দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রব্য ও সেবা বিনিময়ের লক্ষ্যে সংগঠিত যে বাণিজ্য সেটিকে বলা হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আমি আবারও বললাম যে একটা দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের যে বাণিজ্য সংগঠিত হবে সেটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। যেমন আমাদের রাজশাহীর সাথে যদি চিটাগাংয়ের যে বাণিজ্য, রাজশাহীর সাথে ঢাকার যে বাণিজ্য, এই ধরনের বাণিজ্যকে বলা হবে অভ্যন্তরীণ বাণিজ্য বা ইন্টারনাল ট্রেড। আমরা এবার জেনে নিব যে আসলে অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের মধ্যে পার্থক্যগুলো কি। আমরা পার্থক্যের বিষয় এখানে চিহ্নিত করেছি 1 নম্বরে সংজ্ঞা। আসলে সংজ্ঞা আমরা কি প্রথমে আসবো অভ্যন্তরীণ বাণিজ্য, যেটি কিছুক্ষণ আগে বললাম। সংজ্ঞা হচ্ছে যে অভ্যন্তরীণ বাণিজ্যের সংজ্ঞাটা হচ্ছে যে একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের যে বাণিজ্য সেটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য। আর আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে দেশের সীমানা পেরিয়ে দুই বা ততোধিক স্বাধীন এবং সার্বভৌম দেশের মধ্যে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য সেবার বিনিময় সম্পন্ন হলে সেটি হবে আন্তর্জাতিক বাণিজ্য। এটি হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। এরপরে আমরা ভৌগোলিক সীমারেখা ক্ষেত্রে আসি। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ভৌগোলিক সীমা অতিক্রম করতে হয় না, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভৌগোলিক সীমা অতিক্রম করতে হয়। অর্থাৎ আমি আবারও বলতেছি যে অভ্যন্তরীণ বাণিজ্য যেটি সংগঠিত হবে সেটা একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে, আর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অবশ্যই দেশের ভৌগোলিক সীমা অতিক্রম করে তাকে বাণিজ্য করতে হয়।
এরপরে আমরা আসি উপাদানের গতিশীলতা। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একটা দেশের উৎপাদনের যে উপকরণগুলো আছে, যেমন শ্রম, মূলধন, উদ্যোক্তা, এটি অত্যন্ত গতিশীল হয় অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে। আর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হয় কি যে আবহাওয়া, জলবায়ু এবং ভাষাগত বৈশিষ্ট্যতার কারণে, বিভিন্নতার কারণে উৎপাদনের যে উপাদানগুলো আছে সেগুলো খুব বেশি গতিশীল হয় না। উপাদানের গতিশীল বলতে এখানে বোঝানো হচ্ছে, আমি আবারও বলছি, যে উৎপাদনের যে উপকরণগুলো আছে, উপকরণগুলো হচ্ছে শ্রম, মূলধন, উদ্যোক্তা, এগুলো অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি গতিশীল হয়। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যায় যে বিভিন্ন দেশের আবহাওয়া, জলবায়ু, সামাজিক রীতিনীতি, ভাষা ইত্যাদির বৈশিষ্ট্যগত বিভিন্নতার কারণে এই উৎপাদনের যে উপকরণগুলো আছে সেটা খুব বেশি গতিশীল হয় না। এরপরে আমরা আসি মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে খুব বেশি বৈশিষ্ট্যগত পার্থক্য খুব বেশি পরিবর্তন হয় না। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ব্যাংক ব্যবস্থার অনেক পরিবর্তন হয়। কারণ অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একটি দেশের ব্যাংক ব্যবস্থার, আমাদের রাশিয়ার যে ব্যাংকিং সিস্টেম এবং ঢাকার ব্যাংকিং সিস্টেম এবং শ্রীলঙ্কার ব্যাংকিং সিস্টেম একই থাকার কারণে এই মুদ্রা ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে পার্থক্য হয় না। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রা ব্যাংক ব্যবস্থার পরিবর্তন হয়, কারণ এক এক দেশের ব্যাংকিং সিস্টেম এক এক রকম, মুদ্রাটাও ভিন্ন রকম হয়, যে কারণে মুদ্রা ব্যাংক ব্যবস্থার পরিবর্তন হয়। 5 নম্বরে আমরা আসি যে বাণিজ্য নীতি। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে একই দেশের অভ্যন্তরে কমার্শিয়াল পলিসি বা ট্রেড পলিসি যাই বলো না কেন, আমরা এই বাণিজ্য নীতির তেমন কোনো পরিবর্তন হয় না। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পৃথক পৃথক বাণিজ্য নীতি নিতে হয়, কারণ যেমন বাংলাদেশের সাথে ভারতের এক ধরনের বাণিজ্য নীতি হবে, বাংলাদেশের সাথে আমেরিকার এক ধরনের বাণিজ্য নীতি, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দেশভেদে আমাদের এই বাণিজ্য নীতির কী পরিবর্তন করতে হয়, কিন্তু অভ্যন্তরীণ ক্ষেত্রে এই বাণিজ্য নীতিতে তেমন কোনো পরিবর্তন হয় না। এরপর আমরা আসি প্রাকৃতিক সম্পদ। সাধারণত অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্যগত তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক এক দেশের প্রাকৃতিক সম্পদ এক এক রকম থাকার কারণে এখানে প্রাকৃতিক সম্পদের বৈশিষ্ট্যগত অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা এরপর আসে নিয়ন্ত্রণ। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে এখানে সরকারের খুব বেশি বিধিনিষেধ থাকে না, অর্থাৎ এখানে বাণিজ্যিক কার্যক্রম অবাধে পরিচালনা করা যায়। কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এখানে সরকারের অনেক বাধানিষেধ থাকে এবং এখানে সরকারের অনেক নিয়ন্ত্রণটা থাকে। আমি আবার বলি যে নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলা হচ্ছে যে অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক যে কার্যক্রমগুলো সংগঠিত সেখানে অবাধে পরিচালিত হয়, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এখানে সরকারের অনেকগুলো বাধানিষেধ থাকার কারণে এখানে সরকারের অনেকটা নিয়ন্ত্রণ পরিলক্ষিত হয়। এটি হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্যের সাথে আন্তর্জাতিক বাণিজ্যের বেশ কিছু পার্থক্য। এরপর আমরা আসি যে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বগুলো কী কী, আসলে মানে কেন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হয়। সংগঠিত হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, আমরা সেটি পর্যায়ক্রমে দেখার চেষ্টা করি। প্রথমেই আসে সম্পদের উত্তম ব্যবহার। এখানে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে, এই সমস্ত দেশগুলো উন্নত প্রযুক্তি এবং জ্ঞান আমদানি করার মাধ্যমে তারা এই দেশের সম্পদ যেগুলো আছে সেগুলো উত্তম ব্যবহারের দ্বারা উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সম্পদের পরিপূর্ণ ব্যবহার করতে পারে। সেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। যদি আন্তর্জাতিক বাণিজ্য না হতো তাহলে সম্পদের ব্যবহারটা পরিপূর্ণরূপে করা যেত না। এটি হচ্ছে 1 নম্বর গুরুত্ব। 2 নম্বরে হচ্ছে উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে বলা হচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত যে দেশগুলো থাকবে তারা তাদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পৃথিবীর মোট উৎপাদন বৃদ্ধি করার চেষ্টা করে। সেক্ষেত্রে হয় কি যে সমস্ত দেশসমূহ বাণিজ্য লিপ্ত থাকবে সেই সমস্ত দেশের প্রতিষ্ঠানসমূহের আয়তন বৃদ্ধি হওয়ার কারণে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো তাদের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যয় সংকট সুবিধা লাভ করতে পারে, এবং এটা করতে পারলেই তারা তাদের উৎপাদনটা বৃদ্ধি করতে পারবে, এবং এটি সম্ভব হবে শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। 3 নম্বরে আমরা আসি যে উদ্বৃত্ত পণ্য রপ্তানি। সব দেশই চাইবে যে তারা তাদের যে পরিমাণ দরকার তার চেয়ে বেশি উৎপাদন করবে, এবং যেগুলো বেশি থাকবে বা উদ্বৃত্ত থাকবে সেই সমস্ত পণ্য রপ্তানি করে তারা রপ্তানি আয় বেশি করার চেষ্টা করবে। এখন
এখন আমরা যে সমস্ত জিনিস রপ্তানি আমরা প্রোডাকশন বা উৎপাদন করি, সেটি আমাদের চাহিদা মেটানোর পর যদি উদ্ভব থেকে যায়, সেগুলো যদি আবার রপ্তানি করতে না পারতাম, তাহলে পরে সেগুলো কি হতো, অবরোধ থাকতো। এবং আমরা যে অতিরিক্ত বা উৎপত্তি পণ্য রপ্তানি করি, সেটি রপ্তানি সম্ভব হচ্ছে শুধুমাত্র এই আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। এটা আরেকটি গুরুত্ব, সেটা হচ্ছে উৎপত্তি পণ্য, উদ্বৃত্ত পণ্য রপ্তানি। এরপরে আমরা আসি মূলধনী দ্রব্য আমদানি। বাংলাদেশের মতো উন্নয়নশীল যে দেশগুলো রয়েছে, তাদের পক্ষে আসলে এই মূলধনী দ্রব্য উৎপাদন করা সেটি খুবই কঠিন ব্যাপার। কারণ হচ্ছে যে এই সমস্ত মূলধনী দ্রব্য উৎপাদন করার জন্য যে সমস্ত অবকাঠামোগত সুবিধা দরকার, সেই সমস্ত সুবিধা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো থাকে না। যে কারণে এই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে মূলধনী দ্রব্য খুব কম খরচেই আমদানির মাধ্যমে আমরা সেই সুবিধাটা লাভ করতে পারি। এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। কারণ আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত হওয়ার ফলেই আমাদের যে মূলধনী দ্রব্য, যে এখানে মূলধনী দ্রব্য বলে বলা হচ্ছে যেগুলো হচ্ছে আসলে রেলগাড়ি, ইঞ্জিন, স্টিমার, লঞ্চ, যেগুলো ভারী ভারী মেশিনারি বা যন্ত্রপাতি, সেগুলো আমরা বিদেশ থেকে খুব সুলভ, আমরা খুব কম দামে আনতে পারি। এবং এই আন্তর্জাতিক বাণিজ্য হওয়ার কারণে কিন্তু এগুলো সম্ভব হচ্ছে। এটি হচ্ছে আরেকটি বললাম, সেটি হচ্ছে মূলধনী দ্রব্য আমদানি। এরপরে আমরা আসি যে অত্যাবশ্যকীয় আমদানি। আমরা তো বিদেশ থেকে অনেক আমদানি করে, কিছু কিছু অত্যাবশ্যকীয় দ্রব্য আছে যেগুলো আমাদের, যেমন জীবন রক্ষাকারী ঔষধ, ভোজ্য তেল বা আরও অনেক, যেগুলো আবার যে জিনিসগুলো আমরা বিদেশ থেকে নিয়ে আসি, সেগুলো কিন্তু আমরা দেশে উৎপাদন করতে পারি না। বিশেষ করে ভোজ্য তেল, এটা তো বাংলাদেশের ভাবে হয় না। বিশেষ করে মালয়েশিয়া বা অন্যান্য যে দেশগুলো তেল উৎপাদন করে, বিশেষ করে ভোজ্য তেলগুলো, সেগুলো আমদানি করতে হয়। এবং এটি কিন্তু সম্ভব হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। যদি আন্তর্জাতিক বাণিজ্য সংগঠিত না হতো, তাহলে কিন্তু আমরা বিদেশ থেকে এই অত্যাবশ্যকীয় পণ্য আমদানি করতে পারতাম না। এটি সম্ভব হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। এরপরে আমরা আসি যে কারিগরি ও প্রযুক্তি জ্ঞান। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর সমস্যা হচ্ছে আমাদের যথেষ্ট কারিগরি এবং প্রযুক্তি জ্ঞানের অভাব রয়েছে। এবং এই আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো কারিগরি প্রযুক্তি জ্ঞানের আদান প্রদানের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই সাম্প্রতিক সময় কিন্তু আমরা কারিগরি এবং প্রযুক্তি জ্ঞানের যথেষ্ট আমরা উন্নতি লাভ করেছি, এবং এটা সম্ভব হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। এরপরে দেশীয় বাজার সম্প্রসারণ। আন্তর্জাতিক বাণিজ্যের কারণে বাংলাদেশের মতো যে দেশগুলো রয়েছে, তারা বিদেশে আমাদের পণ্য সামগ্রী রপ্তানির মাধ্যমে দেশীয় বাজার কি সম্প্রসারণ হচ্ছে। এতে করে একদিকে যেমন উৎপাদনকারীদের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং তাদের দক্ষতাও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের যে পণ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু বিদেশে আমাদের এই পণ্যগুলো রপ্তানি করতে পারছি, এবং এতে করে কী হচ্ছে, দেশীয় বাজার আমাদের অনেকটা কী হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে। এরপরে আমরা আসি যে মূলধনের গতিশীলতা বৃদ্ধি। আমাদের যে বাণিজ্য করি বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, যেমন ভারতের সাথে যে বাংলাদেশের বাণিজ্য, এতে কি হচ্ছে, আমাদের দেশের মূলধন কি যাচ্ছে, ইন্ডিয়া যাচ্ছে, এতে কি হচ্ছে, মূলধনের যে মোবিলিটি বা গতিশীলতা, সেটা কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। এটি আরেকটি আন্তর্জাতিক যে গুরুত্ব। এরপরে আমরা আসি যে মানব সম্পদ রপ্তানি। মানব সম্পদের রপ্তানি কিন্তু এটা আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সংযোজন আমরা বলতে পারি। যে মানব সম্পদ রপ্তানি করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা এখান থেকে অর্জন করি, এবং আমাদের অর্থনীতির একটি বড় ভিত্তি কিন্তু হচ্ছে এই জনশক্তি বা মানব সম্পদ রপ্তানি। আমরা এই মানব সম্পদের রপ্তানির মাধ্যম দিয়ে কিন্তু আমাদের একদিকে শ্রমের কি হচ্ছে, ব্যবহারটা হচ্ছে, এবং আমাদের শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। এটি সম্ভব হচ্ছে শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। এরপরে আমরা আসি নির্ভরশীলতা হ্রাস। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো রয়েছে, সেই সমস্ত দেশগুলো এই আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যম দিয়ে কিন্তু তারা ধীরে ধীরে কি লাভবান হচ্ছে, তাদের অর্থনীতি আরও অনেক শক্তিশালী হচ্ছে, এবং অর্থনীতি শক্তিশালী হওয়ার মাধ্যম দিয়ে কিন্তু বাংলাদেশের মধ্যে উন্নয়নশীল দেশগুলো তারা কিন্তু আসলে বৈদেশিক সাহায্য, সেই সাহায্যের কিন্তু নির্ভরতা কিন্তু অনেকটাই হ্রাস পেয়েছে, এবং এটি সম্ভব হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। এরপরে আমরা আসি যে জরুরি অবস্থা মোকাবেলা করা। আমরা দেখতে পাই যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত, যেমন আয়লা, সিডর, মহাসেন, এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে, সেই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্য বা বিভিন্ন দেশ কিন্তু আমাদের সাহায্য করে থাকে, আমরাও সাহায্য করে থাকি, এবং এটি কিন্তু সম্ভব হয়েছে এই আন্তর্জাতিক বাণিজ্যের কারণে। তার মানে বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক বাণিজ্য এই জরুরি অবস্থা মোকাবেলা করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটি আমরা এখানে দেখতে পাই। তারপর আমরা আসি যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।
এই যে আন্তর্জাতিক সহযোগিতা শুধুমাত্র যে বাণিজ্যের যে সমৃদ্ধি হতো সেটা কিন্তু না, এর মাধ্যম দিয়ে কিন্তু আমাদের এই যে বাণিজ্য যে হচ্ছে সেই বাণিজ্যের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, চিকিৎসার যে ভাবের যে আদান প্রদান ঘটছে, এতে করে এক দেশের সাথে আরেক দেশের বাণিজ্য সমৃদ্ধির পাশাপাশি এই শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এর কিন্তু সমৃদ্ধ হচ্ছে এবং এতে করে এই বিদ্যমান দেশের মধ্যে যে সাহায্য, সম্প্রীতি, সৌহার্দ্য বৃদ্ধি পাচ্ছে, এটিকে বলা হচ্ছে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি। এই যে আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্ব সেটা কিন্তু আমাদের বিভিন্ন কারণে কিন্তু দরকার হয়ে পড়ছে, সেটা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম। এরপর আমরা আসি যে এই যে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনের যে ধারা, আমরা স্বাধীনতা বাংলাদেশ, যে স্বাধীন বাংলাদেশ আমরা এখন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ, এই স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন সংঘটিত হয়েছে সেটি আমরা এখন দেখার চেষ্টা করছি। আমরা এই যে প্রথমে আসে আমরা প্রবৃদ্ধির গতিধারা, আমাদের প্রবৃদ্ধির গতিধারার ক্ষেত্রে আমরা এখানে ডাটা কিছু ব্যবহার করেছি। আমরা অর্থ বছর 2014-15, 2015-16, 2016-17, 2017-18 এবং 2018-19 এখানে আমরা অর্থবর্ষ নিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে প্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের কী ধরনের চেঞ্জ বা ট্রেন্ড হয়েছে সেটি আমরা দেখার চেষ্টা করছি। প্রথমে আমরা 2014-15 অর্থবর্ষে দেখতে পাচ্ছি যে আমাদের প্রবৃদ্ধির হার ছিল 6.55%, 2015-16 অর্থবর্ষ সেটি দিকে দাঁড়ায় 7.11%, 2016-17 অর্থ বছরে সেটি আমাদের প্রবৃদ্ধির হার গিয়ে দাঁড়ায় 7.24%, 2017-18 অর্থ বছরে 7.86% এবং আমাদের সর্বশেষ 2018-19 অর্থ বছরে প্রবৃদ্ধির হার 8.13%। আমরা দেখতে পাচ্ছি যে প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশে কিন্তু একটা উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে এবং 2014-15 অর্থ বছর যেখানে আমাদের প্রবৃদ্ধির হার ছিল 6.55, 2018-19 অর্থ বছরে আমাদের প্রবৃদ্ধি হয়েছে 8.13%। অর্থাৎ প্রবৃদ্ধির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অত্যন্ত ভালো অবস্থানে আছে এবং বাংলাদেশকে এখন বলা হচ্ছে ইমার্জিং ট্রাইগার বা উদীয়মান ব্যাঘ্র অর্থনীতির দেশ হবে বাংলাদেশ, সেটি কিন্তু আমরা এই প্রবৃদ্ধির চিত্রে দেখতে পাচ্ছি। তবে আমাদের যে করোনা পরিস্থিতি এখন চলছে এটার কারণে কিন্তু প্রবৃদ্ধির কিন্তু একটু ভাটা পড়বে, এটা বিশ্বব্যাংক আশঙ্কা করেছে এবং হয়তোবা আমাদের যে প্রবৃদ্ধি এখন যা 8.13% সেটি এই অবস্থায় না থেকে হয়তো একটু কমে যাবে, সেটি হবে এই কারণে যে করোনা পরিস্থিতির কারণে আমাদের বিশ্বব্যাপী সংকটের কারণে প্রবৃদ্ধি কিছুটা স্থিমিত হতে পারে। তার মানে আমি আপাতত দেখতে পাচ্ছি যে প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ পূর্বের চেয়ে বর্তমানে আমরা অনেক ভালো অবস্থায় আছি। এরপর আমরা আসি বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আমরা 2014-15 অর্থ দেখতে পাচ্ছি যে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 25,025 মিলিয়ন মার্কিন ডলার, 2015-16 অর্থ বছরে সেটি গিয়ে দাঁড়ায় 30,168 মিলিয়ন মার্কিন ডলার, 2016-17 অর্থ বছরে 33,493 মার্কিন ডলার, 2017-18 অর্থ বছরে 32,943 মার্কিন ডলার, 2018-19 অর্থ বছরে সেটি গিয়ে দাঁড়ায় 32,236 মিলিয়ন মার্কিন ডলার। 2018-19 অর্থ বছরের যেখানে ডাটাটা বলা হতো সেটা হচ্ছে 32,236 মিলিয়ন মার্কিন ডলার। এই তথ্যটা কিন্তু ফেব্রুয়ারি 2019 পর্যন্ত, যে কারণে একটু কম মনে হচ্ছে, কিন্তু আসলে আমরা যদি 19 সালের পুরোটা যদি কাউন্ট করতে পারতাম তাহলে আরও বেশি হবে এখানে, কারণ এখানে ডাটাটা শুধুমাত্র ফেব্রুয়ারি 2019 পর্যন্ত পাওয়া গিয়েছে। তার মানে বৈদেশিক মুদ্রা রিজার্ভের ভিত্তিতে কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে রিজার্ভের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যেখানে 2014-15 অর্থ বছর রিজার্ভ ছিল 25,025 মিলিয়ন মার্কিন ডলার, 2018-19 অর্থ বছরে সেটি গিয়ে দাঁড়ায় 32,236 মিলিয়ন মার্কিন ডলার। গতকাল বা তার আগের দিনে আমার টেলিভিশন দেখলো যে রেকর্ড পরিমাণে কিন্তু আসলে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকে রয়েছে, অর্থাৎ রিজার্ভেতে কিন্তু আমরা অনেক ভালো অবস্থায় এখন আছি, সেটি আমরা বলতে পারি। তারপরে আমরা আসি জনশক্তি রপ্তানি। জনশক্তি রপ্তানিতে আমরা 2014-15 অর্থ বছরে আমাদের হয়েছিল 15,316.90 মিলিয়ন মার্কিন ডলার, 2015-16 অর্থ বছরে সেটি গিয়ে দাঁড়ায় 14,931.20 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ 14-15 থেকে 2015-16 অর্থ বছরে গিয়ে একটু আমাদের জনশক্তি রপ্তানি থেকে যে আয় হয় সেটা একটু কমে গিয়েছে। 2016-17 অর্থ বছরে আমার এখান থেকে বৈদেশিক মুদ্রা হয়েছিল 12,769.50 মিলিয়ন মার্কিন ডলার।
অর্থাৎ 16-17 গিয়ে আরেকটু কমে গিয়েছে। 2017-18 অর্থ বছরে গিয়ে আমার দাঁড়ায় 14,981.70 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ 17-18 অর্থ বছরে জনশক্তি থেকে যে আমরা বৈদেশিক মুদ্রা আয় করি সেটা কিন্তু অনেকটা বেড়েছে এবং সেটা বেড়ে গিয়ে দাঁড়ায় 14,981.70 মিলিয়ন মার্কিন ডলার। 2018-19 অর্থ বছরে সেটা গিয়ে দাঁড়ায় 11,868.97 মিলিয়ন মার্কিন ডলার। এই তথ্যটি এখানে মার্চ 2019 পর্যন্ত কাউন্ট করা হয়েছিল, যে কারণে মনে হচ্ছে যে একটু কম, কিন্তু আসলে কম নয়। যদি 19 সালে পুরোটা কাউন্ট করে দেবো তাহলে দেখা যাবে যে আমাদের জনশক্তি রপ্তানি বাবদ আমাদের আয় অনেকটা বাড়বে। তার মানে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমাদের একটু মাঝে মাঝে একটু আপ ডাউন করছে, মাঝে মাঝে একটু বাড়ছে, মাঝে মাঝে একটু কমছে, এবং 18-19 অর্থ বছরে গিয়ে একটু কম আছে। তবে বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে আমাদের হয়তো জনশক্তি থেকে আমাদের রপ্তানি অনেকটা কমে যাবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে অনেক আমাদের প্রবাসী বাংলাদেশে ফেরত আসছে, যে কারণে আমাদের রেমিটেন্সের ক্ষেত্রে বা জনশক্তি রপ্তানি থেকে যাই হয়েছিল সেটি অনেকটা কমে যেতে পারে, এটা আশঙ্কা করছি আমরা। এরপরে আমরা আসছি রপ্তানি আয় ও আমদানি ব্যয় পরিস্থিতি। আমরা দেখব যে আমরা এই যে আর্থিক বাণিজ্য যে সংগঠিত হচ্ছে সেই যে পরিবর্তনের ধারাটা, সেখানে রপ্তানি আয়ের কী অবস্থা এবং আমদানি ব্যয়ের কী অবস্থা সেটি আমরা এখন দেখার চেষ্টা করছি। আমরা রপ্তানি আয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 2014-15 অর্থ বছরে আমার রপ্তানি আয় হয়েছিল 31,208.94 মিলিয়ন মার্কিন ডলার। 2015-16 অর্থ বছরে 34,257.18 মিলিয়ন মার্কিন ডলার। 2017-18 অর্থ বছরে 36,668.17 মিলিয়ন মার্কিন ডলার এবং 2018-19 অর্থ বছর পর্যন্ত আমার রপ্তানি আয় থেকে বাবদ এখানে আমার আয় হয়েছিল 27,562.79 মিলিয়ন মার্কিন ডলার। এখানে এই রপ্তানি আয়ের ক্ষেত্রে 2018-19 অর্থ বছর তথ্যটা কিন্তু মার্চ 2019 পর্যন্ত কাউন্ট করা হয়েছে, যে কারণে মনে হচ্ছে যে রপ্তানি আয় কম, কিন্তু আসলে 2019-এর পুরোটা যদি আমরা এখানে ডাটাটা পেতাম তাহলে পরে এই রপ্তানি আয়ের টোটাল সেটা এখানে পাওয়া যেত। তার মানে আমরা রপ্তানি আয় কিন্তু আস্তে আস্তে বাড়ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আসি আমদানি ব্যয়। আমরা রপ্তানি করলাম, এখন আমরা কী পরিমাণ আমদানি ব্যয় করেছি সেটি আমরা দেখার চেষ্টা করছি। 2014-15 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছিল 40,704 মিলিয়ন মার্কিন ডলার, যার বিপরীতে রপ্তানি আয় হয়েছিল 31,208.94 মিলিয়ন মার্কিন। অর্থাৎ আমরা রপ্তানি আয় করছি কম, আমরা আমদানি ব্যয় করছি বেশি, যে কারণে কিন্তু আমাদের লেনদেনের যে ভারসাম্য রয়েছে সেটা কিন্তু সবসময় আমরা প্রতিকূলে থাকছি। 2015-16 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছিল 43,122 মিলিয়ন মার্কিন ডলার, যার বিপরীতে রপ্তানি আয় হয়েছিল 34,297.18 মিলিয়ন ডলার। এখানে কিন্তু আমাদের রপ্তানি আয় কম, আমদানি ব্যয় বেশি। 2016-17 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছিল 47,005 মিলিয়ন মার্কিন ডলার, যার বিপরীতে রপ্তানি আয় হয়েছিল 34,655.90 মিলিয়ন মার্কিন ডলার। এখানে কিন্তু রপ্তানি আয় কম, আমদানি ব্যয় অনেক বেশি। 2017-18 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছিল 58,865 মিলিয়ন মার্কিন ডলার, যার বিপরীতে রপ্তানি আয় হয়েছিল 36,668.17 মিলিয়ন মার্কিন ডলার। আমরা দেখতে পাচ্ছি যে রপ্তানি আয় যে হারে বাড়ছে, আমদানি ব্যয় তার চেয়ে কিন্তু বেশি হারে বাড়ছে। আমরা রপ্তানি করছি, কিন্তু যেভাবে রপ্তানি বাড়ার কথা সেভাবে রপ্তানি বাড়ছে না, তার বিপরীতে কিন্তু উল্টো আমাদের আমদানি ব্যয়ের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে 2014-15 যেখানে আমদানি ব্যয় হয়েছিল 40,704 মিলিয়ন মার্কিন ডলার, 2017-18 অর্থ বছরে সেখানে আমার আমদানি ব্যয় হচ্ছে 58,865 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ আমদানি ব্যয় আমাদের দিন দিন বেড়ে যাচ্ছে। 2018-19 অর্থ বছরে আমদানি ব্যয় 40,895 মার্কিন ডলার। এই তথ্যটি ফেব্রুয়ারি 2019 পর্যন্ত দেওয়া হয়েছে, যেখানে মনে হচ্ছে কম, কিন্তু আসলে কম নয়। 2019-এর পুরোটা পেলে এটা আরও চেঞ্জ হবে। এই যে তথ্যগুলো বলা হচ্ছে এটা কিন্তু অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী কিন্তু তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে রপ্তানি আয় এবং আমদানি ব্যয়ের পরিস্থিতি কী অবস্থা আছে সেটা আমি দেখার চেষ্টা করলাম। এরপরে আমরা আসব যে রপ্তানি বৈচিত্র্যকরণ। তবে বাংলাদেশ কিন্তু একটা সময় আমরা কিছু আইটেম শুধু রপ্তানি করতাম, বিশেষ করে আমরা পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, চা এবং কিছু কৃষিপণ্য আমরা রপ্তানি করতাম। তবে এই সাম্প্রতিককালে বাংলাদেশ কিন্তু রপ্তানির ক্ষেত্রে এক ধরনের বৈচিত্র্যের সাথে, সেটি আমরা বলতে পারি যে বেশ কিছু অপ্রস্তুত পণ্য, যেমন আমরা হোশিয়ারি শিল্প, আমরা টাটকা ফল, শাকসবজি, তারপরে হিমায়িত চিংড়ি, ব্যাঙের পা, এগুলো, তারপরে কাঁকড়া, এগুলো যে অপ্রচলিত পণ্য রয়েছে সেগুলো কিন্তু আমরা রপ্তানি করছি। এবং এই অপ্রচলিত রপ্তানির পণ্যের রপ্তানির পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
এবং বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অনেক বেশি পাচ্ছি। এটি হচ্ছে রপ্তানি বৈচিত্র্যকরণ। আমাদের এই আন্তর্জাতিক বাণিজ্যের যে ট্রেন্ড বা যে পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা আসবো যে শিল্পজাত দ্রব্যের আমদানি। স্বাধীনতা সময়ে আমরা যে দ্রব্য আমদানি করতাম তার এই 90% কিন্তু আমরা এই যে আমদানি সেটা কিন্তু আমরা যে কাঁচামাল এবং কৃষিজাত পণ্য ছিল, কিন্তু সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটা শিল্পজাত পণ্য যেগুলো আমদানি করছি সেগুলো তার 90% কিন্তু আমরা শিল্পজাত পণ্য কিন্তু আমদানি করে থাকি। কিন্তু একটা সময় কিন্তু আমরা এই কাঁচামাল এবং কৃষিজাত পণ্য বেশি আমদানি করতাম, কিন্তু সাম্প্রতিককালে কিন্তু আমরা এই শিল্পজাত দ্রব্য কিন্তু বেশি দ্রব্য এগুলো কিন্তু বেশি আমরা আমদানি করছি। তারপরে আমরা আসি যে অপ্রচলিত পণ্যের রপ্তানি। অপ্রচলিত পণ্য রপ্তানি কি, যেটা বললাম যে আমরা প্রচলিত আমরা কীগুলো রপ্তানি করি? আমরা রপ্তানি করি চামড়াজাত দ্রব্য, পাটজাত দ্রব্য, চা, তারপরে হচ্ছে বেশি কৃষি পণ্য, এগুলো হচ্ছে প্রচলিত পণ্য। আর অপ্রচলিত পণ্য কি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে হোশিয়ারি শিল্প, তারপরে আমরা গার্মেন্টসের কিছু প্রোডাক্ট আমরা রপ্তানি করছি, তারপর টাটকা ফল, তারপর শাকসবজি, হিমায়িত চিংড়ি, এগুলো হচ্ছে আসলে অপ্রচলিত পণ্য। এবং সাম্প্রতিক সময় বাংলাদেশ কিন্তু এই প্রচলিত পণ্যের পাশাপাশি এই অপ্রচলিত পণ্য রপ্তানি কিন্তু করেও কিন্তু আসলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। এরপরে আমরা আসি যে সার্কভুক্ত দেশের সাথে বাণিজ্য। 1980 সালে সার্ক প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কিন্তু এই সার্কের সদস্য, এবং বর্তমানে সার্কের সদস্যভুক্ত দেশ হতে 8টি, যেমন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই 8টি হচ্ছে সার্কভুক্ত দেশ। এই সার্ক প্রতিষ্ঠার পর থেকে কিন্তু বাংলাদেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক অনেক চুক্তির মাধ্যম দিয়ে কিন্তু বাংলাদেশ তার বাণিজ্যটাকে আরও সম্প্রসারিত করার চেষ্টা করছে। এরপরে আমরা আসি যে ট্যারিফ হ্রাসকরণ। দেশীয় শিল্পের দক্ষতা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী আমদানি শুল্ক হ্রাস যে হ্রাস করছে, তার সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশে কিন্তু ট্যারিফ হ্রাস করার যে ট্যারিফ হ্রাস করছে সেটি 1991-92 অর্থবর্ষ থেকে চালু হয়েও বর্তমান পর্যন্ত এটি কিন্তু এখনও চালু আছে। এবং বর্তমান যে করোনা পরিস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিভিন্ন সময় আমরা যে সমস্ত জিনিস আমদানি করছি তার উপর ট্যারিফ হ্রাস করে কিন্তু আমাদের আমদানিটাকে আরও অনেক বেশি সহজীকরণ করার চেষ্টা করছে। তারপরে আমরা আসি যে WTO ও বাংলাদেশ। WTO হচ্ছে আসলে, এখানে আমি বলছি যে WTO হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে প্রণব, এর বাংলা বলা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটি 1 জানুয়ারি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। WTO এটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি 1 জানুয়ারি 1995 সালে প্রতিষ্ঠা লাভ করে, এবং ওই বছরই 1995 সালে বাংলাদেশ কিন্তু আসলে WTO সদস্য পদ লাভ করেন। এখন এই যে বাংলাদেশ আমাদের ইন্টারন্যাশনাল যে ট্রেড হচ্ছে সেই বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য লাভের মাধ্যম দিয়ে কিন্তু আসলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বহুপাক্ষিক দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যম দিয়ে কিন্তু বাংলাদেশ তার বাণিজ্যটাকে আরও গতিশীল এবং সম্প্রসারণ বা সম্প্রসারিত করার চেষ্টা করছে। এটি কিন্তু আসলে এই আন্তর্জাতিক বাণিজ্যের যে পরিবর্তিত ধারা, সেটা কিন্তু বাংলাদেশ ধারা কিন্তু আসলে অব্যাহত আছে, এবং বাংলাদেশ চেষ্টা করছে যে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য তো হয়ে আছেই, এবং এই যে সদস্যভুক্ত দেশগুলো রয়েছে এই সদস্য দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক অনেক চুক্তির মাধ্যম দিয়ে তারা কিন্তু তাদের বাণিজ্যটাকে আরও বেশি গতিশীল করার চেষ্টা করছে। এরপর আমরা আসি যে মূলধনী দ্রব্যের আমদানি। বাংলাদেশ চাচ্ছে যে বাংলাদেশ মতো উন্নয়নশীল, বিশেষ করে বাংলাদেশ চাচ্ছে কি যে দেশীয় শিল্পের সক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের মূলধনী দ্রব্যের আমদানিকে বাংলাদেশ সরকার অগ্রাধিকার দিচ্ছে। এবং এটা দেওয়ার কারণটা হচ্ছে যে মূলধনী দ্রব্যের, যদি আমরা এখন প্রশ্ন হচ্ছে যে মূলধনী দ্রব্য কোনগুলো? মূলধনী দ্রব্য হচ্ছে যে রেলগাড়ি, স্টিমার, ভারী যন্ত্রপাতি, মেশিনারি, এই সমস্ত যন্ত্রপাতি আমদানি করার মাধ্যম দিয়ে কিন্তু বাংলাদেশ তার দেশের শিল্পটাকে আরও বেশি সক্ষমতা বাড়ানোর জন্য এই মূলধনী দ্রব্যের আমদানিকে সরকার অনেক বেশি এখন উৎসাহিত করছে। এরপর আমরা আসি যে বিলাস জাতীয় দ্রব্যের আমদানি হ্রাস।
এক্ষেত্রে একটু বলে রাখি যে সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ এই বিলাসজাত দ্রব্যের আমদানিকে নিরুৎসাহিত করার লক্ষ্যে এই বিলাসজাত দ্রব্যের উপরে উচ্চ হারে আমদানি শুল্ক আরোপ করছে। এদিকে কি হবে, একদিকে সরকার যেমন রাজস্ব বৃদ্ধি পাবে এবং অন্যদিকে কি হবে, মূলধনী দ্রব্যের আমদানি কিভাবে বৃদ্ধি পাবে। এটি হচ্ছে আসলে বললাম যে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের যে পরিবর্তনের ধারা, সেই ধারাগুলো বলার চেষ্টা করলাম। আশা করি তোমরা এই আলোচনা থেকে তোমরা এই স্বাধীনতা পরিবর্তন পরবর্তী সময় কী ধরনের পরিবর্তন হয়েছে সেটা তোমরা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা আসবো যে বাংলাদেশের আমদানি দ্রব্য, আমরা কি কি ধরনের দ্রব্য আসলে আমদানি করে থাকি। সাধারণত হয় কি যে বাংলাদেশের মতো যে উন্নয়নশীল দেশগুলো আছে সেই সমস্ত উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে বাংলাদেশের আমদানিগত পণ্য সামগ্রীকে 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ভোগ্যপণ্য, কনজিউমার গুডস, 2 নম্বরটা হচ্ছে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল, ইন্ডাস্ট্রিয়াল র ম্যাটেরিয়ালস, এবং 3 নম্বরটা হচ্ছে মূলধনী দ্রব্য, ক্যাপিটাল গুডস। অর্থাৎ বাংলাদেশের যে আমদানি দ্রব্য আমরা কি কি ধরনের পণ্য আমদানি করে থাকি সেটার প্রকৃতি অনুসারে 3 ভাগে ভাগ করা হচ্ছে: ভোগ্যপণ্য, শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল এবং হচ্ছে মূলধনী দ্রব্য। আমরা এবার দেখবো যে ভোগ্যপণ্য আসলে কোনগুলো। ভোগ্যপণ্য হচ্ছে আসলে খাদ্যশস্য। এই খাদ্যশস্যের মধ্যে আসলে চাল, গম এগুলো হচ্ছে খাদ্যশস্য। তৈলবীজ, তৈলবীজ হচ্ছে এখানে সরিষা, তারপর তিসি, অরহর, এগুলো হচ্ছে তৈলবীজ। 3 নম্বর হচ্ছে অপরিশোধিত পেট্রোলিয়াম, এবং 4 হচ্ছে কাঁচা তুলা। আরও অনেক আছে, এখানে জাস্ট মানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আনার চেষ্টা, এগুলো হচ্ছে ভোগ্যপণ্য। কি বললাম? খাদ্যশস্য, তৈলবীজ, অপরিশোধিত পেট্রোলিয়াম এবং হচ্ছে কাঁচা তুলা। শিল্পজাত পণ্য কোনগুলো? ভোজ্য তেল, পেট্রোলিয়ামজাত দ্রব্য, সার, ক্লিংকার, সুতা, স্টেবল ফাইবার। এখানে ভোজ্য তেল, পেট্রোলিয়ামজাত দ্রব্য, সার এগুলোর কোনো হয়তো বুঝতে পারবা, কিন্তু ক্লিংকারটা হচ্ছে যে সিমেন্টটাই আসলে ক্লিংকার। এই ক্লিংকারটা হচ্ছে এক ধরনের বিশেষ শেল যেগুলো মাটির সাথে চুনাপাথর এবং চক এগুলো মিশিয়ে, এই 3টা পদার্থকে মিশিয়ে 1450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক ধরনের ভাটা এগুলো পুড়িয়ে এক ধরনের মানে এরকম ইট জাতীয় বা দলা জাতীয় তৈরি করা হয়। ওই যে ইট জাতীয় যে পাথরগুলো আছে সেইগুলো আসলে বলা হচ্ছে ক্লিংকার। এই ক্লিংকারটা মূলত আসলে সিমেন্ট। এই ক্লিংকারের সাথে যখন জিপসাম যোগ করা হয় তখন সেটাকে সিমেন্ট বলা হচ্ছে। এটা হচ্ছে ক্লিংকার। ক্লিংকার মূলত হচ্ছে সিমেন্টের একটা উপাদান, এবং ক্লিংকার বলতে আমরা সিমেন্টটাকে বোঝাই। এবং ক্লিংকারটা কীভাবে তৈরি করে সেটা আমি আবারও বলছি যে ওই মাটির সাথে চুনা পাথর, তারপর চক এলাকে মিশিয়ে 1450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক ধরনের ভাটা ইটে পুড়িয়ে এক ধরনের দলা বা এরকম ইট তৈরি করা হয়, পাথর তৈরি করা হয়। এর সাথে যখন জিপসাম যোগ করা হয় তখন সেটা হয়ে যায় আসলে সিমেন্ট। এটা হচ্ছে ক্লিংকার। সুতা তোমরা বুঝতে পারবা। স্টেবল ফাইবার, স্টেবল ফাইবারটা হচ্ছে যে আমাদের গার্মেন্ট শিল্পে এটি ব্যবহার করা হয়। স্টেবল ফাইবার বলতে এখানে বলা হচ্ছে যে কটন, উল, তারপরে জুট, এগুলো হচ্ছে স্টেবল ফাইবার। এর মধ্যে এই স্টেবল ফাইবার 2টো ভাগ আছে। এটা শর্ট স্টেবল ফাইবার আর একটা হচ্ছে লং স্টেবল ফাইবার। শর্টটা হচ্ছে এখানে বলা হচ্ছে কটনটা হচ্ছে তোমার স্টেবল ফাইবার, আর লংটা হচ্ছে এখানে সিল্কটা হচ্ছে লং স্টেবল ফাইবার। অর্থাৎ এক ধরনের তুলা আর কি। কটন বললাম, উল বললাম এবং জুট বললাম, এগুলোকে মিশে এক ধরনের তুলা তৈরি করা হয় যেটা আসলে আমাদের গার্মেন্ট শিল্পে লাগে। এরপরে আমরা আসবো মূলধনী দ্রব্য। এগুলো কোনগুলো? লৌহ ইস্পাত, কলকবজা, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, মোটর গাড়ি, রেলগাড়ি, এগুলো হচ্ছে আসলে মূলধনী দ্রব্য। আমরা দেখলাম যে বাংলাদেশ যে আমদানি করে সেটাকে 3 ভাগে ভাগ করলাম। এটাকে একটা হচ্ছে ভোগ্যপণ্য, একটা হচ্ছে শিল্পজাত পণ্য, একটা হচ্ছে মূলধনী দ্রব্য। আমরা এতক্ষণ যা বললাম যে কোনটা ভোগ্যপণ্য, কোনটা শিল্পজাত পণ্য এবং কোনগুলো হচ্ছে মূলধনী দ্রব্য। আমরা আবার দেখব যে এই ভোগ্যপণ্য থেকে আমাদের কি পরিমাণ আমদানি ব্যয় হয়। আমরা দেখতে পাচ্ছি যে ভোগ্যপণ্যের মধ্যে চাল, গম, তৈলবীজ, অপরিশোধিত পেট্রোলিয়াম, কাঁচা তুলা। 2014-15 অর্থ বছরে চাল থেকে আমাদের আমদানি ব্যয় হয়েছিল 508 মিলিয়ন মার্কিন ডলার। 2015-16 অর্থ বছরে 113 মিলিয়ন মার্কিন ডলার। 2016-17 অর্থ বছরে 89 মিলিয়ন মার্কিন ডলার। 2017-18 অর্থ বছরে 1605 মিলিয়ন মার্কিন ডলার এবং 2018-19 অর্থ বছরে 90 মিলিয়ন মার্কিন ডলার। এই 2018-19 তথ্যটা কিন্তু এখানে ফেব্রুয়ারি 2019 দেওয়া হয়, যেখানে ডাটাগুলো কম আছে। 19 সালে পুরোটা নেওয়া হলে পরে এখানে ডাটা আরও বেশি আসতো এবং সেটা আরও পরিষ্কারভাবে বোঝা যেত। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কিন্তু এখন আসলে ওইভাবে খাদ্যের সংসম্পন্ন নয়। আমাকে বেশ কিছু পরিমাণ চাল কিন্তু এখন আমদানি করতে হচ্ছে। তবে এটা ঠিক যে পূর্বে আমরা যেভাবে আমদানি করতাম তার চেয়ে আমাদের আমদানি চালের ক্ষেত্রে অনেকটা কমে গিয়েছে।
তবে আমাদের চাল থেকে কিন্তু আমাদের এখন আমদানি ব্যয় করতে হচ্ছে। এরপর আসে আমরা গমের ক্ষেত্রে দেখা যায় 2014-15 অর্থ বছরে গম থেকে আমদানি ব্যয় হয়েছিল 983 মিলিয়ন মার্কিন ডলার, 2015-16 অর্থ বছরে 949 মিলিয়ন মার্কিন ডলার, 2016-17 অর্থ বছরে 1197 মিলিয়ন মার্কিন ডলার, 2017-18 অর্থ বছরে 1494 মিলিয়ন মার্কিন ডলার এবং 2018 অর্থ বছরে 973 মার্কিন ডলার। অর্থাৎ গমের ক্ষেত্রে কিন্তু আমাদের আমদানি ব্যয় অনেক বেশি চালের চেয়ে। তৈলবীজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2014-15 অর্থ বছরে তৈলবীজ থেকে আমদানি ব্যয় হয়েছিল 374 মিলিয়ন মার্কিন ডলার, 15-16 অর্থ বছরে 534 মিলিয়ন মার্কিন ডলার, 16-17-তে 432 মিলিয়ন মার্কিন ডলার, 2017-18 অর্থ বছরে 571 মিলিয়ন মার্কিন ডলার এবং সর্বশেষ 2018-19 অর্থ বছরে 402 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ তৈলবীজের ক্ষেত্রে কিন্তু আমাদের আমদানি ব্যয় যথেষ্ট আছে। এরপরে আমরা আসি অপরিশোধিত পেট্রোলিয়াম। অপরিশোধিত পেট্রোলিয়াম থেকে 2014-15 অর্থ বছরে আমার আমদানি ব্যয় হয়েছিল 316 মিলিয়ন মার্কিন ডলার, 15-16-তে 386 মিলিয়ন মার্কিন ডলার, 16-17-তে 478 মিলিয়ন মার্কিন ডলার, 2017-18 অর্থ বছরে 365 মিলিয়ন মার্কিন ডলার এবং সর্বশেষ 2018-19 অর্থ বছরে অপরিশোধিত পেট্রোলিয়াম থেকে আমদানি ব্যয় হয়েছিল 278 মিলিয়ন মার্কিন ডলার। এবার আসে আমরা কাঁচাতলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2014-15 অর্থ বছরে আমার আমদানি ব্যয় হয়েছিল 2296 মিলিয়ন মার্কিন ডলার, 2015-16 অর্থ বছরে 2245 মিলিয়ন মার্কিন ডলার, 2016-17 অর্থ বছরে 2529 মিলিয়ন মার্কিন ডলার, 2017-18 অর্থ বছরে 3235 মিলিয়ন মার্কিন ডলার এবং সর্বশেষ 2018-19 অর্থ বছরে কাঁচাতল থেকে আমদানি ব্যয় হয়েছিল 2168 মিলিয়ন মার্কিন ডলার। এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে 2018-19 অর্থ বছরের এই তথ্যগুলো কিন্তু ফেব্রুয়ারি 2019 পর্যন্ত কাউন্টে এবং তথ্যগুলো দেওয়া হয় অর্থনৈতিক সময়কে 2019 অনুযায়ী। এবার আমরা দেখবো যে শিল্পজাত পণ্য সময় থেকে আমাদের কী পরিমাণ আমদানি ব্যয় হয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করছি। ভোজ্য তেল থেকে 2014-15 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছিল 924 মিলিয়ন মার্কিন ডলার, 15-16-তে 1450 মিলিয়ন মার্কিন ডলার, 2016-17 অর্থ বছরে 1626 মিলিয়ন মার্কিন ডলার, 2017-18 অর্থ বছরে 1863 মিলিয়ন মার্কিন ডলার এবং সর্বশেষ 2018-19 অর্থ বছরে 1161 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভোজ্য তেল থেকে আমদানি ব্যয় কিন্তু আমাদের দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে। পেট্রোলের সামগ্রী ক্ষেত্রে আসি, 2014-15 অর্থ বছরে আমাদের এই থেকে আমদানি ব্যয় হয়েছিল 2076 মিলিয়ন মার্কিন ডলার, 15-16-তে 2275 মিলিয়ন মার্কিন ডলার, 16-17-তে 2898 মিলিয়ন মার্কিন ডলার এবং সর্বশেষ 2018-19 অর্থ বছরে 2999 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোলিয়াম সামগ্রী থেকে কিন্তু আমাদের আমদানি ব্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সারের ক্ষেত্রে আসি, বাংলাদেশে সার উৎপাদনে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ, তবে আমাকে তাও বেশ কিছু পরিমাণ সার কিন্তু আমদানি করতে হচ্ছে, সেটা আমরা এখানে আমদানি ব্যয় দেখতে পাচ্ছি যে আমদানি ব্যয় 2014-15 অর্থ বছরে ছিল সারের ক্ষেত্রে 1339 মার্কিন ডলার, 15-16 অর্থ বছরে 1117 মিলিয়ন মার্কিন ডলার এবং সর্বশেষ 2018-19 অর্থ বছরে সার থেকে আমদানি ব্যয় হয়েছিল 1177 মিলিয়ন মার্কিন ডলার। তথ্যগুলো এই যে 2018 পর্যন্ত, এটা ফেব্রুয়ারি 2019 পর্যন্ত দেওয়া হয়েছে। ক্লিংকারের ক্ষেত্রে আসি, ক্লিংকারের ক্ষেত্রে 2014-15 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছিল 638 মিলিয়ন মার্কিন ডলার, 15-16-তে 574 মিলিয়ন মার্কিন ডলার, 2016-17-তে 644 মিলিয়ন মার্কিন ডলার এবং 2017-18 অর্থ বছরে 766 মিলিয়ন মার্কিন ডলার। অথবা দেখতে পাচ্ছি যে ক্লিংকারের ক্ষেত্রে আমদানি ব্যয় কিন্তু আমাদের পর্যায়ে বৃদ্ধি পাচ্ছে। কারণটা হচ্ছে যে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, বাড়ি রাস্তাঘাটের ক্ষেত্রে কিন্তু যে ক্লিংকার লাগে যেখানে কিন্তু আমাদের আমদানি ব্যয় অনেক বৃদ্ধি পাচ্ছে। তবে সাম্প্রতিক সময় আমাদের এই সিমেন্টের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেকটা স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের ক্লিংকার ওইভাবে আর আমদানি করতে আসলে ওইভাবে হচ্ছে না, তবে আগের চেয়ে অনেক কমে গিয়েছে। এরপর আমরা আসি স্টেবল ফাইবার। এই স্টেবল ফাইবারের ক্ষেত্রে 2014-15 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছিল 1078 মিলিয়ন মার্কিন ডলার, 2015-16 অর্থ বছরে 1018 মিলিয়ন মার্কিন ডলার, 2016-17 অর্থ বছরে 1017 মিলিয়ন মার্কিন ডলার, 2017-18 অর্থ বছরে 1180 মিলিয়ন মার্কিন ডলার এবং সর্বশেষ 2018 অর্থ বছরে আমার এই স্টেবল ফাইবার থেকে আমদানি ব্যয় করতে হয়েছিল 860 মিলিয়ন মার্কিন ডলার। সুতার ক্ষেত্রে আমরা আসি, সুতার ক্ষেত্রে 2014-15 অর্থ বছরে আমদানি ব্যয় হয়েছিল 1851 মিলিয়ন মার্কিন ডলার, 15-16 অর্থ বছরে
$1,969 মিলিয়ন মার্কিন ডলার। 2016-17 অর্থ বছরে সুতো থেকে আমদানি ব্যয় হয়েছিল $1,972 মিলিয়ন মার্কিন ডলার এবং 17-18 অর্থ বছরে $2,351 মিলিয়ন মার্কিন ডলার এবং সর্বশেষ 2018-19 অর্থ বছরে সুতো থেকে আমদানি ব্যয় হয়েছিল $1,695 মিলিয়ন মার্কিন ডলার। এই তথ্যগুলো দেওয়া হয় অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী। একটা জিনিস আবার বলে রাখি যে 2018-19 অর্থ বছরের যে ডাটাগুলো দেওয়া হয়েছে সেটা কিন্তু ফেব্রুয়ারি 2019 পর্যন্ত, যে কারণে তথ্যগুলো মনে হচ্ছে একটু কম, কিন্তু টোটাল সালের ডাটা এখানে দিতে পারলে তথ্য কিন্তু অনেকটা পরিবর্তন আমরা দেখতে পারতাম। এরপর আমরা আসবো যে মূলধনী দ্রব্য সেবা থেকে আমাদের কী পরিমাণ আমদানি ব্যয় হচ্ছে সেটা দেখার চেষ্টা করছি। অর্থ বছর 2014 অর্থ দেখতে পাচ্ছি আমরা যে এই মূলধনী দ্রব্য থেকে আমার আমদানি ব্যয় হয়েছিল $3,321 মিলিয়ন মার্কিন ডলার। 2015-16 অর্থ বছরে মূলধনী দ্রব্য থেকে আমদানি ব্যয় হয়েছিল $3,556 মিলিয়ন মার্কিন ডলার। 2016-17 অর্থ বছরে $3,817 মিলিয়ন মার্কিন ডলার। 2017-18 অর্থ বছরে মূলধনী দ্রব্য থেকে আমদানি ব্যয় হয়েছিল $5,462 মিলিয়ন মার্কিন ডলার এবং সর্বশেষ 2018-19 অর্থ বছরে মূলধনী দ্রব্যসমূহ থেকে আমদানি ব্যয় হয়েছিল $3,966 মিলিয়ন মার্কিন ডলার। 2018-19 অর্থ বছরের তথ্যগুলো কিন্তু ফেব্রুয়ারি 2019 পর্যন্ত দেওয়া হয়েছে এবং এই তথ্যগুলো দেওয়া অর্থনৈতিক সমীক্ষা 2019 থেকে। এটাই ছিল আজকের আমার আলোচনার বিষয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।